ও কি রং, মানে রবিন ব্লু গুলে দিয়েছে। এই সস ম্যাঙ্গোগুলোকে ধরে এরকম একটা মাংকি এসে গেছে তো। লাদাখি আপেল, এই জায়গাটায় শেরে জাংলা ওয়ার্ডটা হয়েছিল। এপাশে নীল আকাশ ঝকঝকে, আর এইদিকে মেঘ, হয়তো ওইদিকে স্নোফলও হচ্ছে। এই যে সাদা সাদা গুলো, এগুলো হচ্ছে নুন। 22 কেজি ওয়েট নিয়ে, 22 কেজি ওয়েট হ্যাঁ। इसके साथ वेपन्स भी होता है। কালকে ডিনারের পরে আমাদের রুমে কিন্তু জল বন্ধ হয়ে গেছিল। বাইকার্সদের স্বর্গরাজ্য লাদাখ, তেপান্তরের মাঠ, এই কথাটা আমরা রূপকথায় শুনেছিলাম। এই জায়গাটা সত্যি তেপান্তরের মাঠ। আমি যত কাছে এগোচ্ছি ওরা তত সতর্ক হয়ে আমার দিকে তাকাচ্ছে। এই ব্যাপারটা জেনে সত্যি খুব খারাপ লাগলো। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আজ 28শে মে 2025। কালকে আমরা 4টে নাগাদ এসে পৌঁছেছি হুন্ডা ডেজার্ট থেকে প্যাংগং লেকে। বিকেলেই কালকে আমরা প্যাংগং লেকটা ঘুরেছি, উঠেছি এখানকার গো গ্রিন কটেজে। এই গো গ্রিন কটেজে একটা রুম আছে, সেই রুমটা কিন্তু খুব ভালো রুম, মানে প্রিমিয়াম রুম যেটাকে বলা যায়। বাকি যত রুম আছে প্রতিটা রুম কিন্তু এই সাধারণ মানের রুম। একটা খাট, আসবাব বলতে কিচ্ছু নেই, শুধু একটা টেবিল আছে। আমাদের যে রুমটা, এটা তার মধ্যে একেবারে লেকের ধারে, মানে লেক ভিউ রুম। এখানে ইলেকট্রিসিটি সেটা সন্ধে 7টা, কালকে আমাদের 7:20 এলো। রাত্রিরে ওনারা বলেন 11টা পর্যন্ত থাকবেন, কিন্তু কালকে রাতে বোধহয় আমাদেরটা 12টা পর্যন্ত আলো ছিল। এখানে আমার জিও নেটওয়ার্ক, বিএসএনএল নেটওয়ার্ক, দুটো নেটওয়ার্কের একদম পুরো কাটা হয়ে ক্রস হয়ে আছে। এয়ারটেল যাদের তাদের অল্প অল্প নেটওয়ার্ক এখানে আছে। জলের যে ব্যাপার, প্রথম কথা হচ্ছে জল গাড়ি করে উপরে ট্যাঙ্ক ভর্তি করে, তারপরে সেই জল আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। রুমে আসার সাথে সাথেই অনেক সময় জল পাওয়া যায় না, ওদেরকে একটু বলতে হয়। কালকে ডিনারের পরে আমাদের রুমে কিন্তু জল বন্ধ হয়ে গেছিলো। আমরা আবার বলাতে জল খুলে দিল। আজকে সকাল পর্যন্ত জল আছে, কিন্তু গরম জলের কোনো ব্যবস্থা নেই। যদি বলেন ওরা বালতি করে জল দিয়ে যায়। বাথরুমটা কালকে তো তখন আলো আসেনি, দেখাতে পারিনি। বাথরুমটা একটু দেখাই, এখনও আলো নেই কিন্তু সূর্যের আলোটা আছে। এইটা হচ্ছে বাথরুমের মেঝে, সিমেন্টের মেঝে, বেসিন আছে, কমোড আছে, কমোড ফসেট এসবও আছে। একটা বালতি দেওয়া আছে, এই বালতিটা সবসময় না ভরে রাখবেন, মানে কখন জল বন্ধ হয়ে যাবে সেটা অসুবিধে, সেই জন্য বালতিটা সবসময় জলে ভরে রাখবেন। এই হচ্ছে বাথরুম, খুবই সাধারণ থাকার ব্যবস্থা। আমাদের রুমটা যেহেতু লেক ভিউ, সকালের আলো এসে আমাদের রুমের মধ্যে পড়েছে, ভালো লাগছে। আমি এরকম একটা মাল্টি পয়েন্ট চার্জার নিয়ে এসেছি, একটাই প্লাগ পয়েন্ট। আমরা সুযোগ তো দুজনের একসাথে এখান থেকে যাতে হয়ে যায়, অনেকগুলো ডিভাইস একসাথে চার্জ হয়ে যায়। আপনারাও কিন্তু এরকম একটা মাল্টি পয়েন্ট চার্জার সাথে রাখতে পারেন। আমারটা হচ্ছে ডিলিঙ্কের মাল্টি পয়েন্ট চার্জার। এছাড়াও পাওয়ার ব্যাঙ্ক যেন সাথে অবশ্যই রাখবেন, কারণ এখানেও ভোল্টেজ কি থাকবে না, ওনারা জেনারেটর চালান, অবশ্য অনেক সময় ভোল্টেজের অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে একটা পাওয়ার ব্যাঙ্ক অতি অবশ্যই সাথে রাখবেন। আমি এমআইয়ের এই পাওয়ার ব্যাঙ্কটা ব্যবহার করি। এটা 10,000 mAh, খুব ছোট্ট, হাতের মধ্যে এরকম চলে আসে। ওয়েটটাও খুব বেশি নয়, কিন্তু এটা 10,000 mAh। এটার 20,000 mAh আছে, সেটা একটু ভারী। এটা বেশ পকেট সাইজ, আমি এটা ইউজ করি। তো চলুন ব্রেকফাস্ট করে নিই। আচ্ছা, এখানে ব্রেকফাস্ট সকালে যে বেডটি, সেটাও কিন্তু বেশ একটু দেরি হয়। মোটামুটি 7টার আগে এনারা কিচেন খোলেন না, তো তার আগে বেডটি ব্রেকফাস্ট রেডি করার সম্ভাবনা সেটাও থাকে না। আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো হাললের উদ্দেশ্যে। প্যাংগং লেকে 40 কিলোমিটার ভারতে, তার মধ্যে 7 কিলোমিটার কালকে আমরা প্যাংগং লেকে ধার ধরে এসেছি। আজকে যখন হাললে যাব, এই প্যাংগং লেকে ধার ধরে বাকি প্যাংগং লেকটা দেখতে যাবো। তো আসি গো গ্রিন কটেজে, কিন্তু এখানে এই যে স্নো পাইন কটেজ, এই কটেজটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। এদের মোট 14টা রুম আছে, তার মধ্যে এই 6টা লেক ভিউ, আর এখানের এই যে সামনের একটা আর এই সামনের একটা, এটাও লেক ভিউ। এখানে এনাদের বোর্ড আছে, এনাদের নাম্বার সেটা আপনাদের দিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এখানে থাকতে পারেন। 4,500 থেকে 5,000, যখন ডিমান্ড বেড়ে যায় 7, 7.5 পর্যন্ত এদের রেট কিন্তু উঠে যায়। স্নো পাইন কটেজ, লুকুং গ্রামে।
এই প্যাংগং লেক কোন সময়টা সব থেকে সুন্দর, সেটা হচ্ছে দুপুরের পর থেকে, এবং সকালবেলায় 8:17 এই হচ্ছে ভিউ। কালকে যে সুন্দর নীল রংটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে উধাও। আমরা আছি এই গো গ্রিনে, এটাই এই কটেজটাতেই আমরা আছি। এটা হচ্ছে 114 নম্বর কটেজ। এই সস প্যাংগং লেকের ধারে এরকম একটা মাংকি এসে গেছে তো। এইটা একটা ট্রিপল বেড, মানে এক্সট্রা ম্যাট্রেস যেটা দেয়। এই দেখুন, এইটা হচ্ছে এক্সট্রা ম্যাট্রেস, মানে বিরাট মোটা ম্যাট্রেস। এটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে এরকমভাবে রুমগুলোকে, এটা ট্রিপল বেড, ট্রিপল শেয়ারিং হয়। এইগুলো মোটামুটি ইউ শেপের হয়। ওইখানের যেটা একদম মাথার যেটা, সেটা হচ্ছে লেগ ফেসিং। পেছনেরগুলো অবশ্য লেগ ফেসিং নয়। প্যাংগং লেকের ধারে সকালের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট আর তার সাথে সোন পাপড়ি। অনেকেই খেতে চলে এসেছেন। आपका शुभ नाम? शेरिंग। প্যাংগং লেক ছেড়ে আমরা চলেছি হানলের উদ্দেশ্যে। আমাদের যতজন গেস্ট আছেন তার মধ্যে অর্ধেক গেস্ট কিন্তু যাচ্ছেন লে, ফিরে যাবেন তারা। আমরা হানলে সমরেরি হয়ে যাব কেলং থেকে মানালি। তো কালকে যখন আমরা এসেছিলাম, ওইটাই হচ্ছে প্যাংগং লেকের শেষ মাথা, একবারে পশ্চিম প্রান্ত। ওখান থেকে এই পর্যন্ত আমরা প্যাংগং লেকটাকে দেখেছি। এই প্যাংগং লেকের প্রায় 40 কিলোমিটার ভারতের মধ্যে, বাকি যে অংশটা সেটা তিব্বতে, বা অনেকে বলতে পারেন চীন, যদি বলেন তাহলে চীন। তো আজকে আমরা যখন হানলে যাব, এই প্যাংগং লেকের ধার ধরে ধরেই যাব। প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, কিন্তু আমরা এই প্যাংগং লেক ধরেই যাব। পুরো প্যাংগং লেক আপনাদের দেখাতে থাকবো। এটা যেরকম লুকুং গ্রাম, এরকম আরও কিছু ছোট ছোট গ্রাম আছে, সেই গ্রামগুলো আপনাদের দেখাবো। সেখানে থাকার ব্যবস্থাও কিছু আছে। কিন্তু আগে আমরা এই লেকের ধার থেকে উপরের যে রাস্তাটা, সেই রাস্তাটাই উঠবো। প্যাংগং লেকের ধারে কটেজ থেকে আমরা উপরে যে পাকা রাস্তাটা, এই রাস্তাটায় উঠে এসেছি। এই লুকুংয়ের পরে সামনে যে গ্রাম স্প্যাংমিক, এখান থেকে 6 কিলোমিটার দূরে। এই যে প্যাংগং লেক, এই প্যাংগং লেক নিয়ে এখানকার যে গালওয়ান, সেখানে যে যুদ্ধ হয়েছিল, তারপরে চীনা সেনারা এই প্যাংগং লেকের ওপারে অনেক দূর পর্যন্ত ঢুকে এসেছিলো। এবং সেই সময় আপনারা ওই ফিঙ্গার 1, ফিঙ্গার 2, এরকম করে ফিঙ্গার 8 পর্যন্ত আছে। তার মধ্যে ফিঙ্গার 4 পর্যন্ত চীনা সেনারা এগিয়ে গেছিলো। তো এই ফিঙ্গার ব্যাপারটা কি, এখানে এই পাহাড়গুলো যদি আপনারা লক্ষ্য করেন, এই পাহাড়ের শিরাগুলো, এই আমাদের হাতের আঙুল যেরকম এরকম বেরিয়ে আছে না, এরকম একটা একটা করে এরকম যেন হাতের আঙুলের মতো বেরিয়ে আছে। কিন্তু সেই ফিঙ্গারগুলো এখান থেকে শুরু নয়। এখানে স্প্যাংমিক গ্রাম, তারপরে মান, তারপরে বিরাক, তারপর থেকে সেই ফিঙ্গারগুলো শুরু হয়েছে। ওই ফিঙ্গার 1, 2, 3, 4 যেগুলো, সেগুলো কিন্তু ওই পাহাড়ের ওপাশটায়। এখান থেকে রাস্তায় প্যাংগং লেকের ধার দিয়ে যেতে যেতে সেই ফিঙ্গার কিন্তু দেখা যায়। মানে যে ফিঙ্গার নিয়ে চীনের সাথে ঝামেলা, চীন যে এখানে যে ফিঙ্গার 4 দখল করেছে, সেই ফিঙ্গারটা কিন্তু এখান থেকে দেখা যায় না। অন্য পাহাড় ফিঙ্গারের মতো, সেটা আপনি দেখতে পাবেন। ওই যে একটা টিনের শেড দেওয়া কটেজ রয়েছে, আর এখানে এই যে হাট শেপের যে কটেজগুলো, এগুলো ছিল আগে জেকে ট্যুরিজমের কটেজ। এখন তো আর এটা জম্মু কাশ্মীর নেই, এই কটেজগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে ভেতরে থাকার ব্যবস্থাগুলো কিন্তু খুব উন্নত মানের। সামনে এই যে গ্রামটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্প্যাংমিক গ্রাম। বাইক নিয়ে একদম প্যাংগং লেকের ধারে চলে গেছে। এটা কিন্তু স্প্যাংমিক গ্রামে। লুকুংয়ে এটা বারণ করা আছে একদম প্যাংগং লেকের ধারে বাইক নিয়ে যাওয়া, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যারা বাইকার্স, তারা একদম প্যাংগং লেকের ধারে বাইক নিয়ে চলে গেছেন। অপূর্ব সুন্দর। এবং এরকম প্রায় 20 কিলোমিটার রাস্তা আমরা এই প্যাংগং লেকের ধার ধরেই যাব। স্প্যাংমিক গ্রাম আমরা পেরোলাম, এরপরে আসবে মান গ্রাম, তারপরে বেরাক। এই লেকের ওপাশেও একটা রাস্তা দেখবেন, ওইখানে দেখা যাচ্ছে রাস্তা। এই রাস্তাটা কিন্তু আর্মির রাস্তা। ওই দিকেই হচ্ছে ভারত এবং চীনের LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। পরের গ্রাম সেটা হচ্ছে মান, এখান থেকে আরও 4 কিলোমিটার। বাইকার্সদের স্বর্গরাজ্য লাদাখ। এনারা হয়তো সমরেরি বা হানলে থেকে আসছেন। এই জায়গায় প্যাংগং লেক কিন্তু বেশ সরু, কিন্তু সামনে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, সেখানে প্যাংগং লেক বেশ চওড়া, একদল বুনো গাধা। এই হচ্ছে মান ভিলেজ। এবং আমার মনে হয়েছে এই মান ভিলেজ থেকে যে ভিউটা, সেটা সব থেকে সুন্দর।
এই দেখুন এই জায়গাটায় প্যাংগং লেক কিন্তু অনেকটা চড়া। এই যে জায়গাটা, এই জায়গা থেকে প্যাংগং লেকের সব থেকে ভালো ভিউ পাবেন। এতটা বেশি জায়গা প্যাংগং লেকের, একসাথে এতটা অংশ আর কোথা থেকে দেখা যায় না। এই পাশ থেকে শুরু করে এই দিক পর্যন্ত অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এপাশে নীল আকাশ ঝকঝকে, আর এইদিকে মেঘ, হয়তো ওইদিকে স্নোফলও হচ্ছে। हम लोग वाला खाता तो खाता है और माल बैठते हैं जी। কি এই জায়গাটা কেমন লাগলো? সেরা না? शेरा एकदम। একদম সেরা সেরা। কিরে দাম ছিলি না তো? হ্যাঁ, চল 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 তাতে ওঠ। ওফ, কি রং, মানে রবিন ব্লু গুলে দিয়েছে। এই দেখুন এইদিকেও কিন্তু বরফ ঢাকা পাহাড় রয়েছে, কিন্তু প্যাংগং লেক এত সুন্দর দেখতে লাগে যে ওই বরফ ঢাকা পাহাড়ের দিকে কেউ আর তাকাচ্ছেই না। মানে বলে না শো স্টপার, প্যাংগং লেক এখানে একদম সেরকম শো স্টপার। আমরা মিরাক গ্রাম ঢুকতে চলেছি, আর 2 কিলোমিটার পরেই মিরাক। পুরো স্বর্গের ভেতর দিয়ে যাচ্ছি। উফ, প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবি, কি সুন্দর। এখানে সোনালি রঙের ঘাস যেগুলো, সেগুলো সোনালি রং, কিছু কিছু গাছ রয়েছে সেগুলো সবজি রং। নীল রঙের প্যাংগং লেক, বাদামি রঙের পাহাড়, তার মাথায় সাদা বরফ, আকাশ নীল ভেসে বেড়াচ্ছে, সাদা সাদা মেঘের ভেলা। আমরা এসে গেছি মিরাক গ্রামে। এতক্ষণ বলছিলাম মান গ্রাম থেকেই বোধহয় সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় প্যাংগং লেকের, কিন্তু এখন মনে হচ্ছে না, এই জায়গাটাই আরও বেশি সুন্দর। কনফিউজড। মিরাক গ্রাম আমরা পেরিয়ে এসেছি। এবার ভালো করে খেয়াল করে দেখুন, এই যে পাহাড়ের শিরাগুলো এই যে নেমে আসছে, যেন এক একটা আঙুলের মতো নেমে আসছে। এগুলোকেই বলা হয় ফিঙ্গার 4, ফিঙ্গার 5, সেগুলো। এই পাহাড়টা আর একটু পাশে, এখানে রাস্তা থেকে ডাইরেক্ট দেখা যায় না। আরও কিছুক্ষণ আমরা প্যাংগং লেকের ধার দিয়ে যাব, তারপরে কিন্তু ধীরে ধীরে প্যাংগং লেক আমাদের বাঁ দিকে রয়ে যাবে, আমরা এগিয়ে যাব ডান দিকে। এরপরের যে গ্রাম তার নাম খাকেত। এই পর্যন্ত আমরা প্যাংগং লেকের সাথে সাথে এলাম, এরপর থেকে আস্তে আস্তে কিন্তু আমরা ওই উপর দিকটায় বেঁকে যাব। প্যাংগং লেককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাব চুশুলের দিকে। আমরা চুশুলের কাছাকাছি চলে এসেছি। চুশুল কাছাকাছি বলা ভুল, কিছুটা দেরি আছে। এই চুশুলে কিন্তু ভারত চীন যুদ্ধের একটা ওয়ার মেমোরিয়াল, চুশুল ওয়ার মেমোরিয়াল, সেটা রয়েছে। তারপরে আসবে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। রেজাংলা মানে মানে তো পাহাড়ের চূড়া। সেই রেজাংলাতে ভারত চীনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শয়তান সিং তার বীরত্বের কাহিনী, সেটা আমরা দেখতে পাবো রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। রাস্তা যে প্রচুর চওড়া দুর্দান্ত ভালো সেরকম কিছু নয়, কিন্তু আমাদের খুব একটা যে অসুবিধা হচ্ছে সেটাও নয়। পাশাপাশি দুটো গাড়ি যেতে পারে না, একটা করেই গাড়ি যাচ্ছে। দেখুন সামনে দেখলেই বুঝতে পারবেন সেটা। 1962 সালের অক্টোবর নভেম্বর এই 2 মাস ধরে ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এই চুশুল সেক্টরের রেজাংলা পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই সময় চুশুল সেক্টরে চীনা সৈন্যদের সাথে লড়াইয়ে যে সমস্ত ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতিতেই নির্মাণ করা হয় এই চুশুল ওয়ার মেমোরিয়াল। ওই যে প্যাংগং লেককে আমরা পিছনে ফেলে এসেছি, এরপরে আর আমরা প্যাংগং লেকের দেখা পাবো না। এর আগে 2019-এ এই রাস্তা দিয়ে গেছিলাম উল্টো দিক দিয়ে, মানে তখন সোমরেরি থেকে আমরা গেছিলাম প্যাংগং লেক। তখন এখানে এই যে পিচ ঢালা রাস্তার কোনো অস্তিত্বই ছিল না, ও সামনের গাড়ির টায়ার মার্ক দেখে দেখে যেতে হতো। এটাই হচ্ছে রাস্তা। এই জায়গাটায় জল রয়েছে এবং বেশ কিছু ঘাস সেই জন্য হয়েছে। এই ঘাস খাওয়ার জন্যই এই বুনো গাধা, বেশ কিছু ইয়াক, গরু সব এখানে চড়ে বেড়াচ্ছে। খুব
পাহাড়, তার মধ্যে কিন্তু চাষ হয়েছে। মূলত এখানে গম, জব এই ধরনের চাষগুলোই হয়ে থাকে। গ্রামের মধ্যে দিয়েই রাস্তা। চুশুল গ্রামের ভেতর দিয়ে আমরা চুশুল গ্রাম পেরিয়ে এলাম। এরপরে কিন্তু একটা পুলিশ চেকপোস্ট আসবে। আমাদের গাড়ির নাম্বার, গাড়ির ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, কতজন প্যাসেঞ্জার আছে, কতজন ছেলে, কতজন মেয়ে ইত্যাদি ইত্যাদি সব সেখানে নথিভুক্ত করতে হবে। এই হচ্ছে পুলিশ চেকপোস্ট চুশুল। যেহেতু এখানে ভারত আর চীন সীমান্ত খুব কাছাকাছি, দেখুন এই পাহাড়গুলোর উপরে অনেক ভারতীয় বাংকার রয়েছে। বাদামি রঙের পাহাড়, আর জমিতে যে ঘাসগুলো রয়েছে সেটাও বাদামি, মিলেমিশে একাকার হয়ে গেছে। চুশুল পর্যন্ত রাস্তা ভালোই পেলাম, কিন্তু এরপরে যা মনে হচ্ছে রাস্তা খুব একটা সুবিধের নয়। শেরিংজি আমাদের জানালেন যে এরপরে রাস্তা প্রায় ডাস্টি, মানে পাথরের রাস্তা, নেচে নেচে যেতে হচ্ছে। উপরে পাহাড়ের উপরে একটা গুম্ফা মতো রয়েছে, ছোট্ট গুম্ফা, অনেকগুলো মোবাইল টাওয়ারও রয়েছে। চুশুল এখানকার একটা গুরুত্বপূর্ণ শহর তো ঠিক বলা যাবে না, লোকালিটি, জনবসতি বলা যেতে পারে। রাস্তা তৈরির কাজ চলছে। অ্যাডপ অফ চুশুল প্রেফার্স। চুশুল যুদ্ধে যে সমস্ত ভারতীয় সেনারা যুদ্ধে মারা গেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল করা রয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই মুহূর্তে রাস্তা আর নেই, রাস্তা তৈরির কাজ চলছে। রুক্ষতার যে একটা সৌন্দর্য হয়, উফ কি সুন্দর, কি সুন্দর। প্রচুর লাদাখি বুনো গাধা এখানে চড়ে বেড়াচ্ছে, প্রচুর। এই চুশুল পেরিয়ে এই যে কি বলবো, তৃণভূমির মতো রয়েছে যেখানে প্রচুর কিয়াং চড়ে বেড়াচ্ছে। তারা এই ঘাসগুলো খেতে আসে। সবুজ সবুজ একটা ভাব, উপরে খয়েরি পাহাড়, মাঝে একটু সবুজ সবুজ ভাব, কিন্তু তার মধ্যে আরেকটা রং দেখতে পাবেন, প্রচুর সাদা সাদা ছোপ 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 হয়ে আছে। এগুলো কিন্তু নুন। এই প্যাংগং লেকের জলেও প্রচুর নুন ছিল, এবং এখানকার এই জমিতেও, এই সব জায়গাতেও কিন্তু এই জলের মধ্যে প্রচুর নুন আছে। কারণ বলা হয় এই সমস্ত জায়গা এক সময় নাকি তেথিস সাগরের অন্তর্গত ছিল। তেথিস সাগর যেখানে এখন তৈরি হয়েছে হিমালয় পাহাড়, এই সমস্ত জায়গাও সেই তেথিস সাগরেরই অংশ ছিল। সেই নুন এখনও এখানে দেখা যাচ্ছে। এটা যারা জিওগ্রাফি স্টুডেন্ট বা জিওলজি স্টুডেন্ট তারা এইটার ব্যাখ্যাটা আরও ভালোভাবে দিতে পারবেন। এই যে সাদা সাদাগুলো, এগুলো হচ্ছে নুন। ওই যে দূরে দেখা যাচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই যে বোর্ডটা এখানে লেখা রয়েছে 13 কুমায়ুন রেজিমেন্টের এটা মেমোরিয়াল, যেখানে 114 জন বীর ভারতীয় সৈনিকের স্মৃতিফলক এখানে রাখা রয়েছে। ওই রাস্তা থেকে আমরা উঠে এসেছি এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। 1962 সালে চীন ভারত যুদ্ধের নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে বানানো এই মেমোরিয়াল। এখানে যাওয়ার সময় একটা আই কার্ড নিয়ে যাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, কোনো একটা আই কার্ড সাথে নিয়ে যাবেন। 1963 সালে এটা তৈরি করা হয়েছিল, কিন্তু রিনোভেট করা হয়েছিল 2021 সালে। রেজাংলা গ্যালারি, সেতান সিং গ্যালারি, দুটো গ্যালারি 2021 সালে অ্যাড করা হয়। এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালের ভেতর দিয়ে প্রবেশ করে যখন আসবেন, এইখানে হচ্ছে আহির ধাম। 1962 চীন ভারত যুদ্ধে যে 114 জন সেনা মারা গেছিল তাদের মধ্যে 113 জনের এখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আর মেজর সেতান সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয় তার গ্রামের বাড়ি যোধপুরে। এদিকে সামনে রেজাংলা মেমোরিয়াল, এখানে হচ্ছে ফটো গ্যালারি, আর এ পাশে হচ্ছে মেজর সেতান সিং গ্যালারি। তো চলুন আগে আপনাদের রেজাংলা মেমোরিয়াল যেটা, সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। তেরো কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানি এই রেজাংলা ওয়ারে সামিল হয়েছিল। 13 কুমায়ুন রেজিমেন্টের স্মরণে এখানে 13টা পিলার করা আছে। মাঝে একটা বড় পিলার, আর পাশে চারপাশে ঘিরে 12টা ছোট ছোট পিলার। এই পিলারে 62 রেজাংলা ওয়ারে 114 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল, তাদের নাম লেখা রয়েছে। একইভাবে এখানেও সেই 114 জন সেনার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই যে ভারতীয় ফ্ল্যাগ, রেজাংলা মেমোরিয়াল, তার পেছনের যে পাহাড়টা, সেই পাহাড়টা হচ্ছে রেজাংলা রিজ। আর এ পাশের এই যে পাহাড়গুলো, এটা হচ্ছে লাদাখ রিজ।
এই সামনের এই যে একদম সোনালী কালারের এই যে রিচটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কৈলাস রিচ। আর এ পাশে এই যে টাওয়ারটা রয়েছে, মোবাইলের টাওয়ারটা, এই মোবাইলের টাওয়ারের পেছনে ওই যে কালো রঙের যে টপটা, ওটাই হচ্ছে ব্ল্যাক টপ। ওটা চীনের দখলে, এবং গালওয়ান যুদ্ধের সময় এই যে ব্ল্যাক টপ, সেই ব্ল্যাক টপের কথা আপনারা অনেকবার শুনেছিলেন। এখানে চীনের ক্যামেরা এবং চীনের বাংকার এই সমস্ত কিছু রয়েছে। এই ব্ল্যাক টপের নিচে এখানে আরও দুটো যে বাদামি রঙের পাহাড় রয়েছে, এগুলো কিন্তু ভারতের দখলে। এবং এর নিচে ওখানে কিছু শেড দেখা যাচ্ছে, কিছু গোল্ডেন কালারের শেড, কিছু নীল রঙের শেড। নীল রঙের শেডটা এ পাশে রয়েছে, সেগুলো হচ্ছে চায়নার শেড, এগুলো হচ্ছে গোল্ডেন কালারটা হচ্ছে ইন্ডিয়ার শেড। এখানে যখন বর্ডারে মিলিটারি মিটিং হয় তখন ওই জায়গাটায় সেটা হয়। এই যে এখানে যে বাংকারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতীয় সেনার বাংকার। যে রেজাংলা ওয়ার যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইখানটায় হয়েছিল, এই জায়গাটায় সেই রেজাংলা ওয়ারটা হয়েছিল। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দরভাবে সাজানো। আমি যতগুলো ওয়ার মেমোরিয়াল দেখলাম তার মধ্যে এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালটা সব থেকে সুন্দরভাবে সাজানো। এখানে হচ্ছে রেজাংলা গ্যালারি। এই গ্যালারির ভিতরে ছবি তোলা কিন্তু নিষেধ। नाम और नीचे एड्रेस के साथ दिखाई गई है भाई। যে শয়তান সিং গ্যালারি, এর ভেতরে 14 মিনিটের একটা অডিও ভিজুয়াল শো হয়। সেটা দেখার পরে ডান দিকে একটা সুভেনির শপ আছে, আপনারা যদি চান এখানে কিছু কেনাকাটা করতে পারেন। এইখানে সৈন্যরা ঠিক কতটা ওজন নিয়ে ট্রেক করেন, পাহাড়ে ওঠেন, এটা হচ্ছে সেই ওয়েটটা। ইয়েস, राजस्थान থেকে যারা এসেছেন এখানে বাইকার্স, ये वेट कितना लगता है? ये अप्रोक्सीमेट 30 to 40 केजी वेट होगा। 30। ये कितना किलो का है सर? 22 केजी, 22 केजी वेट निए। 22 केजी वेट है। इसके साथ वेपन्स भी होता है, वो लेके पहाड़ के ऊपर चढ़ना पड़ता है। इसमें जहाँ तक मैं फील कर रहा हूँ 25 केजी के आसपास वेट है। जो हेलमेट आप देख रहे हैं, हाँ। ये भी काफी हैवी है, काफी heavy। राइडिंग हेलमेट से भी काफी हैवी है। ये लगभग 2 किलो के आसपास का है। आसपास है। এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল, তার বাইরে কিন্তু ছেলে এবং মেয়েদের টয়লেট করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পাহাড়টা, এটার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ। এর ঠিক পেছনেই আছে স্পাঙ্গুর লেক। 1962 যুদ্ধের আগে এর পেছনে যে স্পাঙ্গুর লেক, সেই স্পাঙ্গুর লেকের অর্ধেক ছিল ভারতের, বাকি অর্ধেক ছিল চীনের। কিন্তু 62 যুদ্ধের পরে এই পুরো স্পাঙ্গুর লেক চীন সেনারা দখল করে নেয়। এই ব্যাপারটা জেনে সত্যি খুব খারাপ লাগলো। চলুন, রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে এখন আমরা আবার এগিয়ে যাব হাল্লের দিকে। আপনারা চাইলে এখানে রয়েছে রেজাংলা ক্যাফে, চাইলে একটু চা, কফি, ম্যাগি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, দেখুন ধুলো ঝড় উঠেছে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখে এখন আমরা এগিয়ে চলেছি হাল্লের দিকে। কেউ কোথাও নেই, শুধু এই কজন রাস্তা তৈরি করে চলেছে। রাস্তার উপরে কালো পিচ হচ্ছে। এই পাশ দিয়ে পাকা রাস্তা তৈরির কাজ চলছে, কিন্তু আমরা পাকা রাস্তায় ওঠার স্কোপই পাচ্ছি না। মাঠে মাঠেই আমাদের গাড়ি চলেছে, কিন্তু যেখান দিয়ে গাড়ি যাচ্ছে, আহা, রেজাংলা রেস্টুরেন্ট। আমরা কি এখানে লাঞ্চ করব? কিন্তু এখান থেকে কিছুই নেই। তেপান্তরের মাঠ, এই কথাটা আমরা রূপকথায় শুনেছিলাম। তো এই জায়গাটা সত্যি তেপান্তরের মাঠ। চারিদিকে ধু করছে পাহাড় আর এই ধুলোবালি, মাঝখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট, সবুজ রঙের শেড করা রয়েছে। এই রকমই একটা রেস্টুরেন্টকে ভেতরটায় খালি করে আমাদের জন্য 6টা টেবিল ওনারা দেবেন। আমরা সেখানে আমাদের খাবারটা গরম করব, খাবারটা খাবো। টয়লেট মানে ওয়াশরুম এখানে লেখা রয়েছে এখানে। এই যে দেখুন গাড়ির জানলায় এই যে সুন্দর আলপনা দিয়েছে, মনে হচ্ছে যেন বিশ্বভারতীর ছেলেরা এখানে এরকম আলপনা দিয়ে রেখেছে। হ্যালো, Cute. It's so cute. Jule. এই রেস্টুরেন্টের ভিতরে এখানে আছে একটা, দুটো, 4টে টেবিল, ওখানে আমাদের আরও 2টো টেবিল দিয়েছে। আজকে লাঞ্চে মেনুতে কি আছে জানি না, কিন্তু এইরকম একটা জায়গায় বসে খাচ্ছি। আমি বলছিলাম মেনুতে যা থাকে থাকবে, কিন্তু মেনু দারুণ মেনু। চিকেনের ঝোল আর ভাত, মাংসের ঝোল ভাত, মুরগির মাংসের ঝোল আর ভাত। ওরা আগের ব্যাচে বসেছে। আর এখানে কলকাতা থেকে কতগুলো বাঙালি বাইকার এসেছিল, তারা
এখান থেকে ছেড়ে উঠলো, তারপরে এই টেবিলটায় আমরা বসেছি। লাদাখি আপেল দেখেছেন? এই দেখুন লাদাখি আপেল, গালগুলো একবার দেখুন, লাদাখি আপেল। ওকে নিজে দেখা যাচ্ছে তো, ওর খুব মজা লেগেছে। इधर स्नोफॉल कब शुरू होता है? वो खास डेट नहीं होती सर, कब ऐसे अक्टूबर का एंड और नवंबर नवंबर दिसंबर में ज़्यादा और नवंबर, जनवरी दिसंबर में, सबसे ज़्यादा जनवरी में जनवरी में। जब ज़्यादा स्नोफॉल होता है तब तो टूरिस्ट इधर नहीं होता है, नहीं आते। तो नवंबर की बात तो बानी हो जाएगी। तो दिसंबर आप की लोग बात तब तो किधर जाते हैं? हम लोग वापस वापस चुसुल। हाँ चुशुल क्लोज अच्छा। करते थे पूरा। इधर ज़्यादातर बाइकर्स जो है वो ज़्यादा आते हैं, हाँ वो ज़्यादा बैठता है, टेम्पो ज़्यादा नहीं बैठता सर, टेम्पो ज़्यादा नहीं है, बैकआउट वालों पर ज़्यादा बैठता है यहाँ। বাইকার্স ज़्यादा है। हाँ जी। যাক, আবার একটু পাকা রাস্তায় উঠেছি, ধুলো খেতে হচ্ছে না। ছাই যে রাস্তা যাচ্ছে দিয়ে জানে স্বর্গের দিকে যাচ্ছে, স্বর্গ। এই রুক্ষতার মাঝেও মাঝে মাঝে এক টুকরো করে প্রাণের ছোঁয়া। এই জায়গাটায় কিছুটা জল আছে, সেই কারণে এখানে অনেক গুল্ম জাতীয় গাছ হয়েছে। ওই যে সামনে ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাগালা পাস। এগুলো লালচে ভাবনা, এই পাহাড়ে আয়রন প্রচুর আছে। রুক্ষ রুক্ষ রুক্ষ, মাঝে মাঝে কিন্তু আবার এরকম সবুজের একটা প্রলেপ রয়েছে, সবুজের একটু ছোঁয়া, প্রাণের ছোঁয়া। সামনে চেকপোস্ট, क्या नाम है ये चेकपोस्ट का? छका का है, छका है सागा चेकपोस्ट, छका विलेज सागा विलेज, सागा चेकपोस्ट। ये वाले होते हैं। अच्छा, हिना 16 किलोमीटर जबो। এখানে এখন আমরা এসে পৌঁছেছি ডুংটি, আইটিবিপির ডুংটি চেকপোস্ট, TUNGTI, 14,304 ফুট উচ্চতায়। আমাদের ডান দিকে যে জলাশয়টা রয়েছে সেখানে জল খাওয়ার জন্য এবং এই জলাশয়কে কেন্দ্র করে যে ঘাস জমি রয়েছে সেখানে ঘাস খাওয়ার জন্য প্রচুর কিয়াং করে বেড়ায়। রাস্তার ধারে কত ভেড়া চড়ে বেড়াচ্ছে দেখুন, সাদা কালো, কালোগুলো ছাগল আর সাদাগুলো ভেড়া। রাঙ্গো 5 কিলোমিটার। এই হচ্ছে লোমা বেস ক্যাম্প। আমরা বেরোলাম। এই যে লোকালিটিটা এখন আমরা বেরোচ্ছি সেটার নাম রঙ্গো, RANGO, রঙ্গো। যে বোর্ড লেখা রয়েছে রঙ্গো 0। হানলে এখান থেকে আর মাত্র 40 কিলোমিটার। এখানে সামনে ডান দিকে পাহাড়গুলো ঠিক যেন কালো কালো ডোমের মতো, পাথরগুলোর রং কিন্তু এখানে বেশ কালো। ক্যামেরা একবার করে বন্ধ করছি, আবার খুলতে হচ্ছে। এত সুন্দর, এক একটা মন ঘুরছি আর এক একটা নতুন নতুন দৃশ্যের ডালি উজাড় করে দিচ্ছে এই লাদাখের প্রকৃতি। বিশেষ করে এই প্যাংগং থেকে হানলে যাওয়ার রাস্তা, এই রাস্তার সৌন্দর্য সত্যি অসাধারণ। হানলে আর 26 কিলোমিটার।
কত রকমের রং, হ্যাঁ, সামনে এই পাহাড়গুলো আবার সবুজ সবুজ রঙ। এই হচ্ছে হানলের মিলিটারি ইনস্টলেশন, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি হানলে। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। রাস্তার পাশে বোর্ড জানান দিচ্ছে হানলে আর মাত্র 1 কিলোমিটার। মিল্কি ওয়ে ক্যাফে, এখানে স্পেস অবজারভেটরি, কাজী কাফের নামটা তার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। এই যে সামনে আই লাভ হানলে সাইনেজ, এখানে আই লাভ ইন্ডিয়া। এই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি অবজারভেটরি, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, আর সামনে এই ব্রিজ পেরিয়ে আমরা যাব হানলে গ্রামে। এই হচ্ছে আমাদের কটেজ। হানলেতে আমাদের থাকার ব্যবস্থা এরকম হোমস্টেতে। এই হোমস্টে তানাম হোমস্টে 4টে রুম আছে। আমাদের এরকম গোটা 4 হোমস্টেই নেওয়া হয়েছে, সবগুলোতে এরকম 3টে বা 4টে করে রুম। চলুন না, এখানে একটা সুইট ডগি রয়েছে, তো করে করে নিয়ে বলি বাবারে কী সুইট, কী সুইট, জীবনকেই সুইট দেখতে। আর এটা তো আরও সুইট, এখানে কার্পেট পাতা আছে। এই পরপর 1 2 3 4টে রুম, সব রুমই এক। আমরা এই রুমটায়, রুমে আলো কি জ্বলবে? জ্বলেছে বেশ রংচঙে। বেডটা বিরাট, 2টো সিঙ্গেল বেড জোড়া, তো বেডটা বিরাট। বাথরুম ভালো, গিজার দেখতে পাচ্ছি না। 4টে রুমের হোমস্টে, কাজে সেন্ট্রালাইজড গিজার থাকবে বলে তো মনে হয় না। তাহলে গরম জল বালতি সিস্টেম। তাই হোক, আজকে রাতটা একটা রাত কাটানো, সমুদ্রেতেও এরকমই হবে। 6:31 আমরা এসে পৌঁছেছি আমাদের তানাম হোমস্টেতে। আর এই যে সূর্যটা যেখানে অস্ত যাচ্ছে, এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরেই রয়েছে অবজারভেটরি হিল। কালকে আমরা যাব সেখানে, এখানেই আছে টেলিস্কোপ। কিন্তু আজকে আর বিশেষ কিছু না, আজকে এখন রেস্ট নেব। আলো রয়েছে 6:30, মানে এখানে বাইরে প্রচুর আলো, মানে আমাদের রুম তো আলোতে পুরো ভরে যাচ্ছে। এইখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, তার মধ্যে ট্যামনা হোমস্টেতে আমরা রয়েছি। এই যে পাহাড়টা, তার উপর যে চূড়া দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অবজারভেটরি। টেলিস্কোপ এখানে বসানো আছে। আর এই সামনে নদীটা, ওই নদীর ওখানে না অনেকগুলো কিয়াং চড়ে বেড়াচ্ছে। একটু কাছ থেকে ওদের দেখার ইচ্ছা, জানি না কাছে গেলে ওরা পালাবে কিনা। আমাদের হোমস্টে থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে চলে এসেছি। এখানে এই যে ঢিপি ঢিপি ছোটো ছোটো মাটিগুলো না, প্রতিটা ঢিপির উপরেই এরকম সাদা সাদা, তার মানে নুন আছে। আর এরকম ঢিপি ঢিপি বা কেন ল্যান্ডস্কেপটা, সেটাও ঠিকমতো বুঝতে পারছি না। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8টা কিয়াং চড়ছে। আমাদের হোমস্টে থেকে মনে হচ্ছিল কিয়াংগুলো খুব কাছে, হেঁটেই চলেছি, তাও মনে হচ্ছে যেন কত দূর। এই কিয়াংগুলো, আমি যত কাছে এগোচ্ছি ওরা তত সতর্ক হয়ে আমার দিকে তাকাচ্ছে, আমি যত এগোচ্ছি ওরা আস্তে আস্তে পেছোচ্ছে। কিন্তু তারপরে ওরা বুঝলো যে না, আমি ওদের দিকে এগোচ্ছি, তখন কিন্তু ওরা সবাই দৌড় মেরে ওই দিকে চলে গেল। ওই দিকে এইখানটায় ছিল, এখান থেকে ওই দিকে দৌড় দিয়ে চলে গেল। এখন ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক দূরে চলে গেছে, আমার ক্যামেরায় আসছে না। কিন্তু যেটুকু এসেছে নিকনের Z30-তে, সেটা আপনাদের দেখাই। 15 না, এই কিয়াংগুলোর জন্যই এসেছিলাম। আমার হোমস্টে থেকে মনে হচ্ছিল এই তো একটুখানি গেলেই পৌঁছে যাব, কিন্তু না, অন্তত 2 কিলোমিটার রাস্তা হেঁটে 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 এসেছি। আর এই নুনের যে ঢিপিগুলো, এগুলো না নরম নরম, সেই বালিতে হাঁটতে যেরকম অসুবিধে হয়, এগুলোর উপর হাঁটতেও ঠিক সেরকম অসুবিধে হচ্ছে। আজকে সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ প্যাটিস। এই ভেজ প্যাটিসগুলো কিন্তু এখানকার লোকাল যে দোকান, সেখান থেকে কেনা, আর তার সাথে চা। কারণ এতজনের ডিনার বানাতে হবে। আমরা এসেছি প্রায় 7টা নাগাদ, 7টা 7:30 নাগাদ, তো সেই কারণে কুকের আর স্ন্যাক্সটা বানাইনি।